আমরা কি চাইবো? সমতা নাকি ন্যায্যতা? ন্যায্যতা। জি, আমরা ন্যায্যতাই চাইছি। আমি একটা অনুরোধ করছি, আমরা মোবাইল ফোনটাকে একটু সাইলেন্ট করে রাখি। আমাদের আরেকটা ঘোষণা দিচ্ছি, আমাদের বাংলাদেশ পেশাজীবী মহিলা ফোরাম আয়োজিত আলোচনা সভার একটা বাউন্ডারি দিয়ে দেওয়া হয়েছে, টাইম ফ্রেমের মধ্যে বাধা আছে। ইনশাল্লাহ আমরা চেষ্টা করব 5:30টার ভেতরে অনুষ্ঠানটা শেষ করে সালাতুল আসর আদায় করার জন্য। এখানেও একটা কোশ্চেন আছে, মানে আমি অনেকগুলো কোশ্চেন আপনাদের সামনে মাঝে মাঝে নিয়ে আসছি, আমরা আলোচনা শুনছি কিনা তার জন্য। সবকিছুরই তো টাইম ফ্রেম বা বাউন্ডারি আছে, আমরা দেখছি বাউন্ডারি আছে, কিন্তু এই প্রস্তাবনাগুলোর এক জায়গায় বলা হয়েছে বা মূল কথাতে বলা হয়েছে নারী স্বাধীনতার কোনো বাউন্ডারি থাকতে পারবে না। কি মনে হয় এটা যৌক্তিক? আচ্ছা, আমরা তো আমাদের স্বাভাবিক দৃষ্টিকোণ থেকে কথাগুলো শুনেছি, আমরা জাগতিক বিষয়টাকে বেশি প্রাধান্য দেওয়া হয়েছে, পরকালকে বাদ দিয়ে শুধু জাগতিক চিন্তা কথাগুলো বলা হয়েছে। বিষয়গুলো নিয়ে ইনশাল্লাহ আমরা আরেকটু শুনবো, পরবর্তীতে আবার কোশ্চেন নিয়ে আসবো আপনাদের কাছে। কিন্তু তার আগে আমাদের সামনে এবার কথা বলছেন আমাদের পরবর্তী আলোচক জনাব ডক্টর সাজিদা হুমায়রা। তার বক্তব্যের বিষয় কোরআনের সাথে সাংঘর্ষিক নীতিমালা সমূহ। আমি জনাব ডক্টর সাজিদা হুমায়রাকে অনুরোধ করছি তার আলোচনা আমাদের সামনে রাখার জন্য। গত 19শে এপ্রিল নারী বিষয়ক কিছু সুপারিশমালা নিয়ে প্রধান উপদেষ্টার কাছে জমা দিয়েছে, যেটা 300 পৃষ্ঠারও বেশি একটা দীর্ঘ সুপারিশমালা। এবং তারা এই প্রস্তাবও সেখানে করেছে যে এই অন্তর্বর্তী সরকারের মেয়াদে অধ্যাদেশ জারি করার মাধ্যমে দ্রুত যেন এই প্রস্তাবনাগুলোকে কার্যকর করা হয়। প্রিয় উপস্থিতি, আমরা যদি এই সুপারিশগুলোকে একটু পর্যালোচনা করি, আমরা দেখতে পাবো যে আমাদের দেশে আবহমান কাল ধরে যে সমাজ ব্যবস্থা চলে আসছে, যে সমাজ ব্যবস্থা গঠন করা হয়েছে, পরিবার ভিত্তিক একটা সমাজ ব্যবস্থা, কিন্তু এই সুপারিশগুলো সেই সমাজ ব্যবস্থাকে ভেঙে একটা পাশ্চাত্যের পরিবারবিহীন সংস্কৃতি গড়ে তোলার চেষ্টা করা হয়েছে। এই সুপারিশমালা জমা দেওয়ার পর থেকে আমরা দেখছি যে বিভিন্ন জায়গায় তীব্র আলোচনা এবং বিতর্ক চলছে। বিশেষ করে বিয়ে, তালাক, উত্তরাধিকার এবং ভরণ পোষণ সংক্রান্ত যে বিষয়গুলো এবং নারী ও পুরুষের সমতার ব্যাপারে যেই কথাগুলো, এগুলো কোরআন সুন্নাহর সুস্পষ্ট লঙ্ঘন। এখানে মূলত ইসলামের বিধানকে প্রশ্নবিদ্ধ করে একটা নতুন মতবাদ প্রতিষ্ঠার প্রচেষ্টা চালানো হয়েছে। এই প্রস্তাবনার মাধ্যমে ধর্মীয় ভারসাম্য, পারিবারিক কাঠামো এবং সামাজিক স্থিতিশীলতাকে ধ্বংস করে দেওয়ার একটা চেষ্টা দেখা যাচ্ছে। কমিশনের সুপারিশগুলোর যে কোরআন সুন্নাহ বিরোধী প্রস্তাবনাগুলো আছে, সেইখানে থেকে কিছু বিষয় আমি তুলে ধরার চেষ্টা করছি। প্রথমত হচ্ছে অভিন্ন পারিবারিক আইনের কথা বলা হয়েছে, অর্থাৎ বিভিন্ন ধর্মের নিজস্ব পারিবারিক আইন বাতিল করে একক সেকুলার পারিবারিক আইন প্রবর্তনের প্রস্তাব দেওয়া হয়েছে। অর্থাৎ তারা একটা নীতিমালার আলোকে সব ধর্মের মানুষকে একই আইনের আওতায় আনতে যাচ্ছে, বিয়ে, তালাক, উত্তরাধিকার, ভরণ পোষণ থেকে সবকিছু। আমরা জানি যে বাংলাদেশের মানুষ ধর্মপ্রাণ, তারা ধর্মকে ভালোবাসে। মুসলিম, হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, আদিবাসী সবাই পারিবারিক জীবনে নিজ ধর্ম মতে তারা তাদের পারিবারিক জীবন পরিচালনা করে। তাই ধর্মকে বাদ দিয়ে যদি পারিবারিক আইন করা হয়, তাহলে পারিবারিক মূল্যবোধ সংকটে পড়ে যাবে। অভিন্ন পারিবারিক আইনের মাধ্যমে মূলত ধর্মকে অস্বীকার করা হচ্ছে। তো এটা ব্যক্তি এবং পারিবারিক জীবনে ধর্মীয় অনুশাসনের হস্তক্ষেপ এবং সংবিধানে যে ধর্মীয় স্বাধীনতা দেওয়া হয়েছে, সেই সংবিধানের ধর্মীয় স্বাধীনতার চরম লঙ্ঘন এবং সেই মূলনীতির সাথে সাংঘর্ষিক।
এরপরে আসা যাক মুসলিম উত্তরাধিকার আইন বাতিল করে নারী পুরুষকে সমান সম্পত্তি দেওয়ার দাবি জানানো হয়েছে। বাংলাদেশের প্রচলিত যে মুসলিম পারিবারিক আইনটা, এটা মূলত আল্লাহর নির্ধারিত উত্তরাধিকারের বিধান দ্বারা রচিত। এটাকে বাতিল করার মানে হচ্ছে সরাসরি কোরআনের বিরুদ্ধে অবস্থান নেওয়া। এটা শুধু শরীয়তের অবমাননাই না, বরং এটা মুসলিম পরিচয়ের মূলে কুঠারাঘাত। সূরা নিসার 34 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, পুরুষরা নারীদের অভিভাবক ও ব্যবস্থাপক, কারণ আল্লাহ তাদের একের উপর অপরকে শ্রেষ্ঠত্ব দিয়েই সৃষ্টি করেছেন। তাছাড়া পুরুষরা নারীদের জন্য নিজেদের মাল সম্পদ ব্যয় করবে। এই প্রস্তাবনায় মনে হচ্ছে যে পুরুষদেরকে আমাদের প্রতিদ্বন্দ্বী করা হয়েছে, কিন্তু পুরুষরা তো আমাদের প্রতিদ্বন্দ্বী না, তারা আমাদের পরিপূরক, তারা আমাদের সঙ্গী। ইসলামের বিধানগুলো দৃঢ়, স্পষ্ট, পূর্ণাঙ্গ এবং পরিবর্তনযোগ্য নয়। উত্তরাধিকার সম্পত্তি কিভাবে বন্টন হবে এটা কোরআনে স্পষ্ট বলে দেওয়া হয়েছে। তো কন্যা ও পুত্রকে সমান ভাগ দেওয়ার প্রস্তাব হচ্ছে আল্লাহর বিধানকে পরিবর্তন করার প্রস্তাব। আমরা মুসলমানরা কখনোই এটা মেনে নিতে পারবো না, কোনোভাবেই মেনে নিতে পারবো না। আরেকটা সুপারিশ করা হয়েছে, বৈবাহিক সম্পর্কের মধ্যে জোরপূর্বক যৌন সম্পর্ককে ধর্ষণ হিসেবে ফৌজদারি আইনে অন্তর্ভুক্ত করা। এখানে আমি বৈবাহিক সম্পর্কের মধ্যে বৈবাহিক ধর্ষণ বা ম্যারিটাল রেপ এই টার্মটা ইউজ করাটাকেই সমস্যা মনে করছি, কারণ এটা মানুষের মধ্যে একটা মনস্তাত্ত্বিক সমস্যা তৈরি করবে এবং বিয়ে প্রত্যাশী যে মেয়েরা আছে তাদের মধ্যে একটা বিয়ে ভীতি তৈরি করবে। তাদের মনে এটা গেঁথে যাবে যে একজন ম্যারিড পুরুষ মানে হচ্ছে সে ম্যারিটাল রেপিস্ট। এটা সত্য যে বৈবাহিক সম্পর্কের মধ্যে অনেক সময় এরকম জোরপূর্বক যৌন সম্পর্কের শিকার অনেক নারীরাই হচ্ছেন এবং তারা একটা ট্রমায়ও পড়ে যাচ্ছেন, কিন্তু আইন করে কি এটাকে থামানো যাবে? এক্ষেত্রে মামলার যদি সুযোগ থাকে তাহলে আরো অনেক মিথ্যা মামলার সুযোগ হয়ে যাবে। এই নিয়ে কথা বলছিলাম যে এটাকে আইন করে থামানো সম্ভব নয়, কারণ আমরা যদি এখানে আইন করি তাহলে এখানে অনেক মিথ্যা মামলার সুযোগ হয়ে যাবে। বরং এর জন্য দরকার হচ্ছে দাম্পত্য জীবনকে কিভাবে সুন্দর করা সেই চেষ্টা করা, এবং হচ্ছে স্বামী ও স্ত্রীর মধ্যে একটা নৈতিক ও ধর্মীয় দায়িত্ববোধ সম্পর্কে সচেতনতা তৈরি। তারা তাদের পরস্পরের অধিকার এবং দায়িত্ব সম্পর্কে জানবে। বিয়ে একজন নারী ও একজন পুরুষের দৈহিক, মানসিক, সামাজিক চাহিদা পূরণের সিভিল কন্ট্রাক্ট। বিয়ের চুক্তির মাধ্যমে তারা একে অপরকে ফিজিক্যাল ইন্টিমেসির অনুমতি দেয়। আর এই ফিজিক্যাল ইন্টিমেসির জন্য একজনের সম্মতি আছে আরেকজনের সম্মতি নেই এমন হলে হবে না, উভয়েরই সম্মতি থাকতে হবে। যদি এমন হয় বিষয়টি একজন কষ্ট পাচ্ছে, একজনের কষ্টকে উপেক্ষা করে তারপরও আরেকজন সেটা আদায় করে নিচ্ছেন, তাহলে এটা জুলুমের পর্যায়ে চলে যাবে। আর ইসলাম কোনো প্রকার জুলুমকেই সাপোর্ট করে না, ইসলামে সব জুলুমকে হারাম করা হয়েছে। সুতরাং বিয়ে পরবর্তী এই জোড়াজুড়িকে আমরা রেপ করতে পারি না, এটা হচ্ছে একটা একজনের প্রতি আরেকজনের জুলুম। খোঁজ নিলে দেখা যাবে যে যেসব মেয়েরা তাদের হাজব্যান্ডের সাথে সেক্সুয়াল সম্পর্ক যাদের খারাপ যাচ্ছে তাদের পুরো কনজুগাল লাইফটাই অসুস্থ। আচ্ছা, ধরলাম যে কোনো মেয়ে তার হাজব্যান্ডকে আসামি করে মামলা দিল, আনফর্চুনেটলি এখানে কিন্তু সেই মেয়েটি হচ্ছে লজ্জা পাবে, কারণ তার ব্যক্তিগত জীবনের গোপন বিষয়গুলো প্রকাশ্যে এসে যাবে। আর এটাকে যদি ম্যারিটাল রেপ বলা হয়, এটা তো সাধারণ রেপের চাইতেও অনেক ভয়ঙ্কর, কারণ এখানে সেই মেয়েটা এমন একজন পুরুষের দ্বারা রেপ হচ্ছে, মানে এমন একটা পুরুষের দ্বারা এই ঘটনাটা ঘটছে যার কাছে মেয়েটার নিরাপত্তা পাওয়ার কথা ছিল। তো যার কাছে সে নিরাপদই না, সে তার হাজবেন্ড থাকে কিভাবে? তার কাছে তো তার নিরাপত্তাই নাই, সে কিভাবে তার সাথে সারা জীবন থাকবে? তো মামলা করে এটার কোনো সলিউশন হবে না, বরং এর সমাজের একটা অংশ এর অপব্যবহার করবে। তাই এ ধরনের অসহনীয় পরিস্থিতিতে আমার কাছে মনে হয় প্রাথমিকভাবে সাময়িক দূরত্ব বা কাউন্সিলিং হতে পারে, আর এতেও যদি কাজ না হয় সেক্ষেত্রে ডিভোর্স হতে পারে। তবে এই সমস্যার সমাধানের জন্য স্থায়ীভাবে
আমি যে জিনিসটার প্রতি জোর দিতে চাই সেটা হচ্ছে পারিবারিক ও সামাজিক সচেতনতা গড়ে তোলা এবং মানবিক মূল্যবোধ স্ট্যাবলিশ করা। এগুলো শুনতে অনেকটা তাত্ত্বিক শোনালেও যদি আমরা দীর্ঘমেয়াদে এটাকে স্থায়ীভাবে সমাধান করতে চাই তাহলে এই জিনিসগুলোই কার্যকরী। এরপরে যেটা বলা হয়েছে যে শ্রম আইনকে সংশোধন করে যৌন কর্মীদের শ্রমিক হিসেবে স্বীকৃতি দেয়া, অর্থাৎ এটাকে একটা পেশা হিসেবে স্বীকৃতি দেয়া। আমরা জানি যে এটা একটা অস্বাস্থ্যকর এবং একজন নারীর জন্য এটা একটা অমর্যাদাকর কাজ। তো এটাকে যদি স্বীকৃতি দেওয়া হয় বা উৎসাহ দেওয়া হয় তাহলে আমাদের সমাজে অনৈতিকতার প্রসার ঘটবে, অনৈতিকতা বেড়ে যাবে এবং একটা বিকৃত সংস্কৃতির প্রসার ঘটবে। সবাই এটাকে তখন পেশা হিসেবে বেছে নিতে যাবে, কারণ সহজেই এটা পেশা হিসেবে স্বীকৃতি পাচ্ছে। তবে সবচেয়ে কষ্টকর যে ব্যাপারটা সেটা হচ্ছে যে আমাদের দেশে যখন নৈতিকতার অভাবে সামাজিক এবং পারিবারিক ক্ষেত্রে বিভিন্ন সমস্যার সৃষ্টি হচ্ছে, ঠিক এই সময়ে এরকম একটা অবস্থায় এই সুপারিশমালা এমন কিছু বিষয় নিয়ে এসেছে যা সমাজকে আরো অনিশ্চয়তা এবং চরম অস্থিতিশীলতায় ঠেলে দিবে। তাই আমি সবশেষে বলতে চাই যে একটা কল্যাণময় সমাজ গঠনের জন্য, একটা শান্তিময় সুস্থ সমাজ গঠনের জন্য অন্তর্বর্তী সরকার যেন অন্তর্বর্তীকাল এই কমিশনকে বাতিল ঘোষণা করেন এবং এই কমিশনের যে বিতর্কিত প্রস্তাবনাগুলো এগুলোকে প্রত্যাখ্যান করা হয়। সবাইকে ধন্যবাদ।